প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। জি, 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরা ফাঁসি চাই, ফাঁসি। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ করা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই। সরকারগুলো ছবি দেখলাম যে আমি বিদেশ চলে গেছি, তা আমি তো আপনারা জানেন হাইকোর্টে আছি, আমার এলাকায় আছি, আমি গতকালকে এলাকা থেকে আসছি, তো ফেসবুকটা একেবারে গুজবে একেবারে ভরে গেছে। এই আজকে আমাদের কাছে যেগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি। বের হয়ে আসতেছে নতুন নতুন তথ্য, চাঞ্চল্যকর তথ্য, এমন এমন কিছু ঘটনা পাওয়া যাচ্ছে আগে পরে আমরা কখনোই এই ধরনের ঘটনা শুনিনি, এ ধরনের খবর আমরা কখনোই শুনিনি। কি হতে চলেছে? গণভবনের ভিতরে হাজার হাজার কবর, গণকবর দেওয়া হয়েছে, গণগ্রেপ্তার। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সাথে আছে ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আলোচনা করব এবং আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন যে হাজার হাজার লাশ আছে এখানে গুম করা হয়েছে, আসলে এই কোন লাশ এবং কিসের লাশ? আমাদের দেশে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হলো, এই ছাত্র আন্দোলনের ভিতরে অনেক মানুষ মারা গেছে, তাদেরকে অনেকের কিন্তু বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, আবার অনেকের লাশ পাওয়া যায় নাই। সেই সমস্ত লাশ কোথায় গেল? এখন যেমন গণনা শুরু হয়েছে, অমুকের ভাই নাই, অমুকের ভাইস্তে নাই, অমুকের ছেলে নাই, অনেকের মেয়ে নাই, এই ধরনের যখন গণনা শুরু হয়েছে তখনই কিন্তু লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঠিক পাওয়া গেল গণভবনের মধ্যে কিছু গণকবর। দর্শক, চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কিসের থেকে আইলো এত কবর? কোথার থেকে আসলো? রাতের আধারে পাখির মতো গুলি করে হয়তো হত্যা করেছিল সেই ভারতীয় সেনা সদস্যরা। তারই এই চাঞ্চল্যকর তথ্য গোপন রাখার জন্য গণকবর দিয়েছে হয়তো গণভবনের মধ্যে। আর এই ঘটনাটি জানা গেছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেছে, যেদিন গণভবনের ভিতরে সারা দিন যখন সাধারণ পাবলিক লড়ে চড়ে বসেছিল, ঠিক ওই দিনই কিন্তু এই ঘটনাটি জানা গেছে। তারা দেখছে যে এখানে মাটি আছে, মাটি খোসা হয়েছে, সেই মাটি খোসা হয়েছে, মাটি পাও দিলে ডেবে যায় এবং কিছু কিছু জায়গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক তারা ওখানে খুঁজে দেখে যে এই ধরনের ঘটনা এসেছে এবং অনেকগুলো লাশ পাওয়া গেছে। আসলে একটু ভাইবে দেখেন যে আমাদের দেশে সাধারণ জনগণের যদি নিরাপত্তা না হয়, আমি আবারও এই পুলিশ প্রশাসনকে নিয়ে বলতেছি, আমাদের বাংলাদেশের যে নাগরিকত্ব যে পুলিশ ভাইয়েরা, তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কখনোই করতে পারে না এবং করে নাই, করেছে হয়তো যারা নকল ভুয়া পুলিশ, সেই নকল ভুয়া পুলিশকে নিয়ে কিন্তু আমি অনেকবার অনেক কথা বলেছি, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং ভিডিও ক্লিপ সহ আপনাদেরকে দেখাইছি। তো দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই সাথে থাকবেন সেই আলোচনা শোনার জন্য। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। জি, 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরা ফাঁসি চাই, ফাঁসি। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে। অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে গণভবনের ভিতরে গণকবর। এই করতে আমরা ফাঁসি চাই শেখ হাসিনার।
ভাই এখানে আপনি কি কি শঙ্কা করছেন? ভাই এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। জি। 1000 উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরা ফাঁসি চাই, ফাঁসি। ওর গুপ্তার মতো বিদায় করতে চাই আমরা জনগণ। বলার নাই। জি, ধন্যবাদ। না, ফাঁসি দেওয়া, ফাঁসি দিতে হবে ভাই। এখানে, সবার দাবি একটাই, ফাঁসি দিতে হবে। জি, ইনশাআল্লাহ। জনগণের একটাই দাবি, সাধারণ মানুষের দাবি, আমাদের ছাত্রদের দাবি, সবার দাবি ফাঁসি চাই আমরা। আমরা আর কিছু চাই না, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই মুহূর্তে এখানে মানুষ ক্ষোভে ফেটে পড়ার মতো অবস্থা। প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে। তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে। এখানে টেকাই রায় হয়ে পড়ছে। এখানে চিহ্ন দেখা যাচ্ছে, অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে, পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে। আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে, কি পরিমাণ লাশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গণভবনের মধ্যে সেই গণকবর দেখার জন্য আপনারা হয়তো রেডি ছিলেন না এবং প্রস্তুতি ছিলেন না। আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন কি হয়েছিল এবং এই দিন রাত্রে সেই ভয়ানক রাতে কি ঘটনা ঘটেছিল আমাদের বাংলাদেশের এই সাধারণ জনগণের সাথে। প্রিয় দর্শক, এটা আপনার জানতে কোনো অবকাশ রাখে না, জানতে বুঝতে বাকি রাখে না কি হয়েছিল। দর্শক, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী কিন্তু পালিয়েছেন। কেন পালিয়েছেন? উনি জানতো যে আমি যদি বাংলাদেশে থাকি এই সাধারণ জনগণ আমাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। প্রিয় দর্শক, এই চাঞ্চল্যের তথ্য একের পর এক বেরিয়ে আসতেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আয়না ঘরের কথা, এই আয়না ঘরের কথা কিন্তু আগে পরে আমরা কখনোই জানতাম না। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ব্যারিস্টার ফাটাকৃষ্ট সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই কিন্তু বলেছিল যে দুনিয়ার সবাই চলে যেতে পারে, আমি এই বাংলা ছেড়ে যাব না, আমি আছি বাংলার ফাটাকৃষ্ট। সে কিন্তু মোটামুটি বাংলাদেশ জুড়ে ভালো একটি আলোড়ন সৃষ্টি করেছিল সাধারণ তরুণ সমাজের ভিতরে, যুবক ছেলেফেলেদের ভিতরে। এমন কিছু পপুলার হয়েছিল, এমন এমন কিছু কর্মকাণ্ড করেছিল, এমন কিছু কাজকাম করেছিল যা সেই পপুলার হতে সে বাধ্য হয়েছিল। কিন্তু তার মধ্যে যে এতটা অনামানবিক, যে এতটাই পাষাণ, সে আমাদেরকে না বলে সে চলে গেছে, সাধারণ জনগণকে ছেড়ে চলে গেছে। সে ব্যারিস্টার সুমন ভাই, তার তো কোনো দোষ ছিল না। নিশ্চয়ই সে যত পালিয়েছে তার ভিতরে কোনো গলদা ছিল। প্রিয় দর্শক, একটা মানুষ যতটা ভালো ঠিক ততটাই ভিতরেতে হয়তো খারাপ। আমাদের হয়তো যখন থাকে তখন আমরা বুঝতে পারি না। ব্যারিস্টার সুমন কি এমন খারাপ কাজ করেছে, কি এমন অন্যায় কাজ করেছে তার দেশ ছাড়তে হলো। প্রিয় দর্শক, উনি কিন্তু বড় গলা করে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী কখনো যাবে না, আমার নেত্রী যেতে পারে না এবং আমিও যাব না। কেন এই সাধারণ জনগণকে কষ্ট দিয়ে তারা চলে গেল এবং বাংলাদেশে যাকে রেখে গেল তার সন্তানদেরকে, তাদের ভাই ব্রাদারকে, তাদের এখন কি অবস্থা হবে? মা বিহীন যেমন সন্তান থাকে, বাবা পিতাবিহীন যেমন সন্তান থাকে, এতিম ছেলেদের মতো করে থিয়ে তারা চলে গেছে। তারা যদি এই দেশে মারা যেত সেটাও সাধারণ জনগণ মেনে নিত, মনে বুঝ দিতে হতো। এখন কিন্তু অনেকেই কান্নাকাটি করে, অনেকেই কষ্টে আছে কিন্তু প্রকাশ করতে পারে না। কেন আপনি এই কাজটা করলেন? আপনি আপনার ভুলের প্রায়শ্চিত্ত দিলেন এই সাধারণ জনগণকে কষ্ট দিয়ে। ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল, পালানোর সময় কি বলেছে এবং কেন পালিয়ে গেছে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। তারপরে আপনারা হয়তো বুঝতে পারবেন কিসের জন্য এই দেশ ছেড়ে চলে গেছে, জন্মভূমি ছেড়ে চলে গেছে। এগুলা ছবি দেখলাম যে আমি বিদেশ চলে গেছি। তা আমি তো আপনারা জানেন হাইকোর্টে আছি, আমার এলাকায় আছি, আমি গতকালকে এলাকা থেকে আসছি। তো ফেসবুকটা একেবারে গুজবে একেবারে ভরে গেছে। এই পক্ষ আর ওই পক্ষ না, যে যেভাবে পারতেছে দেখা যাচ্ছে যে গুজবে। যার কারণে আমি সবাইকে বলবো যে ফেসবুক দেখেই নিশ্চিত না হয়ে বরং আপনারা ক্রস চেক করেন, করে তারপর সিদ্ধান্ত নেন। এখন আমি তো দেখলাম যে আমি না, শুধু দেখলাম ওবায়দুল কাদেরও দেশ নাকি ছেড়ে পালাই গেছে, এই ধরনের নিউজ ওগুলা দিতেছে ওরা। এমন সব লোকজন দিতেছে, তাদের কাছ থেকে আশাও করা যায় না যে ওনারা এগুলা শেয়ার করতেছে। আমি একজন এমপি হিসাবে আসলে আমি চিন্তিত, একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি আসলেই চিন্তিত। দেশের পরিস্থিতি মানে যে পর্যায়ে যাচ্ছে, ধরেন কোটা আন্দোলন ছিল, সংস্কারের আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন সফল হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে বিচারের যে আন্দোলন ছিল, বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, কমিশন 2-3 মাননীয় বিচারপতির সমন্বয়ে দেয়া হয়েছে। এখন বিচারের প্রক্রিয়াও হচ্ছে না, তারা এখন এক দফায় চাচ্ছেন যে এই সরকারের পতন এবং জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন ওনারা। তো এই ব্যাপারে আমার বক্তব্য আমি একেবারে স্পষ্ট বলে আসছি যে যারা ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি
কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না, দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।